নাকবা দিবসে গাজায় ইতিহাসের পুনরাবৃত্তি ইসরায়েলের একদিনে নিহত 143 ফিলিস্তিনি, বেশিরভাগই নারী ও শিশু। উপত্যকা দখলে নিয়ে মুক্ত অঞ্চল গড়তে চান ট্রাম্প। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল 2 দিন। নয়াদিল্লির সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব শাহবাজের। সন্ত্রাসবাদ ইস্যু ছাড়া কোনো বৈঠক নয়, মন্তব্য জয়শঙ্করের। যুদ্ধবন্ধে তুরস্কে রাশিয়া ইউক্রেন আলোচনা আজ। যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক থেকে অগ্রগতির সম্ভাবনা কম বলছেন বিশ্লেষকরা। এবং কূটনীতি নয়, বাণিজ্য সম্প্রসারণই ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের কারণ। বিশ্লেষণ নিউ ইয়র্ক টাইমসের। সৌদি কাতারের পর আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন বাণিজ্য চুক্তি ঘোষণা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আন্তর্জাতিক সময় শুরুতেই দেশের খবর। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে পড়েছে। তবে 75 আরোহী নিয়ে ফ্লাইটটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট যে ফ্লাইটটি ছিল BG436, এই ফ্লাইটটি আসলে যখন উড্ডয়ন করে 1:35 মিনিটে কক্সবাজার থেকে, এবং উড্ডয়নের পরপরই যে বাম পাশের যে ল্যান্ডিং গিয়ার থেকে আপনার যেই চাকাটি, একটি চাকা খুলে পড়ে যায়। এর পরপরই কিন্তু যে বিমানের যিনি পাইলট আছেন তিনি যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে, এবং সেখান থেকে আসলে জানানো হয় যে জরুরি অবতরণ ক্ষেত্রে এয়ারলাইন্সের যেই ফ্লাইটটি কিছুক্ষণ পরে অর্থাৎ 2:22 অবতরণ করে আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই ক্ষেত্রে যখন অবতরণ করে সেটা এর আগেই এখানে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল যে যেহেতু একটি চাকা খুলে পড়ে যায়, ল্যান্ডিংয়ের সময় কোনো ধরনের দুর্ঘটনা হয় কিনা সেই জন্য সতর্কতামূলকভাবে বিমানের যে কর্তৃপক্ষ এখানে এবং এখানে যারা নিরাপত্তা বাহিনী সবাই কিন্তু এসে আগে থেকেই এই যেই ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে এখানে থাকে সেই রানওয়ের পাশেই, কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই নিরাপদেই অবতরণ করতে পারে। এবং এখানে কিন্তু 71 ক্রু সহ মোট শিশু মিলিয়ে সব যাত্রী মিলিয়ে 71 জন ছিলেন, সেই সবাইকে নিয়েই নিরাপদে অবতরণ করতে পারে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়নি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যাত্রীরা অবতরণের পর তাদের গন্তব্যে কিন্তু চলে গেছেন। আমরা এখান থেকে যারা বিমান কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এই ক্ষেত্রে কোনো ধরনের এখনও আপডেট অর্থাৎ পরবর্তী কোনো তারা মিডিয়ার সাথে কথা বলেননি, তবে ফোনে আমাদেরকে জানিয়েছে যে কোনো ধরনের সমস্যা হয়নি, কোনো ধরনের আতঙ্ক ছাড়াই সুন্দরভাবেই নিরাপদে ল্যান্ডিং করতে পেরেছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ে, তবে সব আরোহী নিয়ে ফ্লাইটটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। আর সে খবরের সবশেষ নিয়ে আমরা ছিলাম শাহজালাল বিমানবন্দর এলাকায়। ফিরছি আন্তর্জাতিক সময়। নাকবা দিবসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ নিহত হয়েছেন আরও 143 ফিলিস্তিনি। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় মানবিক সহায়তা পাঠাতে নতুন ফাউন্ডেশন কাজ শুরু করলেও নিরপেক্ষতা লঙ্ঘন করা এতে অংশ নিচ্ছে না জাতিসংঘ। এছাড়াও নির্দিষ্ট শর্ত পূরণ হলে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। গাজার খান ইউনুস থেকে শুরু করে উত্তরের জাবালিয়া সব জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকাটির একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক বাসিন্দা। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনকে খুঁজছেন অনেকে, আবার মরদেহ শনাক্ত করতে ভিড় করছেন হাসপাতালে। গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় একটি দাতব্য রান্নাঘরের সামনে খাবারের আশায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শতাধিক মানুষকে। ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের হাতে ছিল খালি পাত্র। পরিবারের জন্য একবেলা খাবারের আশায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। 3 মাসের ত্রাণ অবরোধে চরম খাদ্য সংকটে ভুগছে গাজাবাসী। এই পরিস্থিতিতে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সহায়তায় কাজ শুরু করতে যাচ্ছে একটি ফাউন্ডেশন। তবে এই উদ্যোগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকায় অংশ নেবে না জাতিসংঘ। যদিও বিতর্কিত এই পরিকল্পনার আওতায় দক্ষিণ গাজায় কয়েকটি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। উত্তরেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
গাজার মানবিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। রুবিও বলেন, হামাস যাতে সহায়তা লুট করতে না পারে এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। এদিকে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নির্দিষ্ট শর্ত পূরণ হলে তারা গাজায় আটকে থাকা সব বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত। শর্তগুলোর মধ্যে যুদ্ধ বন্ধ ও জরুরি মানবিক সহায়তা প্রবেশে নিশ্চিত করার বিষয়টিও অগ্রাধিকার পাচ্ছে। আলোচনার সম্ভাবনা থাকলেও বাস্তবায়নের দিক থেকে শান্তির পথ এখনও অনিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় নয়াদিল্লির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন শাহবাজ শরীফ। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে সীমান্তে সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ না করা পর্যন্ত ইসলামাবাদের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন তিনি। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও আতঙ্ক কমছে না কাশ্মীর সীমান্তে। যুদ্ধ কোনো সমাধান নয় দাবি করে শত্রুতা ভুলে শান্তির পথ বেছে নিতে দুই দেশের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষেরা। বৃহস্পতিবার সামরিক পর্যায়ে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ রোববার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে পৌঁছেছে উভয় পক্ষ। সাম্প্রতিক সংঘাতে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী বলে নতুন করে দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যদিও আলোচনায় বসার প্রস্তাব দিয়ে শাহবাজ শরীফ বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নয়াদিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ইসলামাবাদের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলেও জানান তিনি। বলেন, ইসলামাবাদ সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এ অবস্থার কোনো পরিবর্তন হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়েই তাদের সঙ্গে কথা হতে পারে। তাদের হাতে সন্ত্রাসীদের তালিকা আছে যাদেরকে হস্তান্তর করা দরকার। সব সন্ত্রাসী অবকাঠামো বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এর আগে সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়ে ভারতকে সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, 1960 সালে যে পানি চুক্তি হয়েছিল সেটি ভাঙ্গের কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে কাশ্মীর সীমান্তে ভয় আর আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে নিয়ন্ত্রণ রেখায় থেমে থেমে চলছে গোলাবর্ষণ, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, ছিন্ন ভিন্ন সাধারণ মানুষের জীবন। নিয়ন্ত্রণ রেখায় যেন প্রতিদিনই যুদ্ধ। ভারত পাকিস্তান সীমান্তের 750 কিলোমিটার এলাকা কেবল কাঁটাতার দিয়ে ভাগ হয়নি, বরং প্রতি ইঞ্চি জমি রক্ত আর বারুদের ইতিহাসে ঠাসা। বলা হচ্ছে, পাকিস্তানের গোলাবর্ষণে নিহত অন্তত 16 জন। এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্রতিবার গোলাগুলি শুরু হলেই সাধারণ মানুষ বাংকারে আশ্রয় নেয়, হারায় জীবিকা। এমনকি সেখানে পশু পাখি, বিদ্যালয় বা হাসপাতাল কিছুই নিরাপদ নয়। সীমান্তে নিয়মিত 105 থেকে 155 মিলিমিটার মর্টার শেল, আর্টিলারি গান, এমনকি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পর্যন্ত ব্যবহার হচ্ছে। অথচ এই যুদ্ধ পরিস্থিতি নিয়েও কোনো আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা নেই বলে জানান বিশ্লেষকরা। সীমান্তবর্তী মানুষদের জন্য এই নিয়ন্ত্রণ রেখা যেন এক দুঃস্বপ্ন। তারা জানে না কখন কাঁটাতারের ওপার থেকে ছুটে আসবে মর্টার শেল। কাশ্মীর নিয়ে দুই দেশের রাজনৈতিক অবস্থান যতই কঠিন হোক, সীমান্তের মানুষদের জীবন যেন প্রতিদিনই এক অঘোষিত যুদ্ধ। 1949 সালের যুদ্ধবিরতির পর গঠিত এই নিয়ন্ত্রণ রেখার আনুষ্ঠানিক নাম দেয়া হয় 1972 সালের সিমলা চুক্তিতে। কিন্তু বাস্তবে এই সীমান্ত এখন বিশ্বের অন্যতম বিপজ্জনক সামরিক এলাকা। 2021 সালের যুদ্ধবিরতির পর যে 4 বছরের শান্তি ছিল, পেহেলগামের রক্তাক্ত ঘটনার পর তা এক মুহূর্তে ভেঙে পড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধ শুরুর 3 বছরেরও বেশি সময় পর মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসছে এই দুই দেশ। এরই মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন তুরস্ক ইউক্রেনের প্রতিনিধিরা। যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আনাদুল এজেন্সি জানিয়েছে স্থানীয় সময় সকাল 10:45 শুরু হয় প্রথম দফার এই বৈঠক। এই আলোচনার আগে বৃহস্পতিবারই ইস্তাম্বুলে পৌঁছায় রুশ প্রতিনিধি দল। পুরো দিন তারা ইউক্রেনীয় দলের অপেক্ষায় ছিল। সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার 12 সদস্যের প্রতিনিধি দল ঘোষণা করেন, যেটির নেতৃত্ব দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেরভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই আলোচনায় অংশ নিচ্ছেন না বলে আগেই জানিয়েছেন ক্রেমলিন। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইরানের আদলে মার্কিন প্রতিষ্ঠানকে ড্রোন তৈরির নির্দেশ ট্রাম্পের। তেহরানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, অভিযোগ IRGC প্রধানের। কাতারের পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন বাণিজ্য চুক্তির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে 10 বছরে $1,40,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অন্যদিকে মার্কিন বাজার থেকে বছরে 5 লাখ AI চিপ আমদানির অনুমতি পেয়েছে আমিরাত। এছাড়াও দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ট্রাম্পকে প্রদান করা হয়েছে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননাও। স্থানীয় সময় বৃহস্পতিবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অতিথিকে দেয়া হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা। সফরের এক পর্যায়ে ট্রাম্পকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখান আল নাহিয়ান। এরপর আবুধাবির আল ওয়াতান প্রাসাদে তাকে প্রদান করা হয় অর্ডার অফ জায়েদ, যা আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়। প্রাসাদে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে অংশ নেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। আলোচনায় উঠে আসে উন্নত AI চিপ সরবরাহ ও তথ্য কেন্দ্র নির্মাণের বিষয়। প্রাথমিক চুক্তির আওতায় প্রতি বছর 5 লাখ চিপ আমদানির অনুমতি পাবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রে $1,40,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্তের ঘোষণা দিয়ে সফর শেষ করেন ডোনাল্ড ট্রাম্প। জানান এটি একটি বিশেষ অংশীদারিত্বের সূচনা। শুক্রবার ওয়াশিংটন ফেরার কথা রয়েছে ট্রাম্পের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আদলে মার্কিন প্রতিষ্ঠানকে ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের নাগরিকদের সঙ্গে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন IRGCর প্রধান। এদিকে পরমাণু চুক্তির আলোচনা নিয়ে তেহরানকে লিখিত প্রস্তাব দেওয়ার মার্কিন গণমাধ্যমের খবর প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো লিখিত প্রস্তাবই এখনো দেয়া হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে ইরানের অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে দেশটির উন্নয়নের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। তারই জবাবে ট্রাম্পের ইরান বিরোধী মনোভাবকে অবান্তর কল্পনা বলে আখ্যা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর প্রধান। বলেন, ইরানিদের মনোবল ভাঙতে নিজের অজ্ঞতা থেকে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। জেনারেল হোসেন সালামির দাবি, ট্রাম্পের কল্পনা আর ইরানের বাস্তবতা আকাশ পাতাল পার্থক্য। একই সঙ্গে বলেন, ক্ষমতার ভারসাম্য বদলে দিতে খুব শিগগিরই প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশাল অর্জন সামনে আনবে ইরান। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক আলোচনার চতুর্থ দফায় ওয়াশিংটনের তরফ থেকে কোনো লিখিত প্রস্তাব দেয়া হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, পরমাণু আলোচনার জন্য ইরানকে লিখিত প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। সংবাদ মাধ্যমটির এমন দাবি নাকচ করেই তিনি বলেন, তাদের হাতে কোনো লিখিত প্রস্তাব এসে পৌঁছায়নি। ওমানি মধ্যস্থতাকারীদের কাছ থেকেও কিছু পাননি। এদিকে ইরানের ড্রোনের আদলে মার্কিন প্রতিষ্ঠানকে ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কাতার সফরে তিনি বলেন, ইরানি ড্রোন দামে কম, দ্রুতগতির ও প্রাণঘাতী। তিনি আরো জানান, মাত্র $40,000 ড্রোন বানায় তেহরান, যা তৈরি করে হাজার হাজার ড্রোন উড়াতে পারবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ইরানের আরাশ সিরিজের ড্রোন এখন আকাশপথে বিপ্লব এনেছে। আর এসব কর্মসূচি শুরু হয়েছে স্বনির্ভর প্রতিরক্ষা গড়ার প্রচেষ্টায়। নাদিম মারজান, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে।
ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে কিউবা। প্রতিদিন 4 ঘন্টা অন্ধকারে থাকছে রাজধানী হাভানা। শোচনীয় অবস্থাতেও নেই কার্যকর কোনো উদ্যোগ। অভিযোগ ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে কিউবা। প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না রাজধানী হাভানায়। বাসিন্দাদের অভিযোগ, শোচনীয় এমন অবস্থায়ও নেই কার্যকর কোনো উদ্যোগ। যদিও কর্তৃপক্ষের দাবি, ভাসমান বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রয়েছে। দেশটির অন্ধকার দিনে আশার আলো দেখাচ্ছে চীন। এরই মধ্যে বেইজিংয়ের সহায়তায় চলতি বছর 50টিরও বেশি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে হাভানা। ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে তীব্র গরম, হাঁসফাঁস জনজীবন। কিউবায় এটাই নিত্যদিনের চিত্র। রাজধানী হাভানায় প্রতিদিন 4 ঘন্টা বা তারও বেশি সময় থাকছে না বিদ্যুৎ। গ্রাম অঞ্চলের অবস্থা আরো ভয়াবহ। কোথাও কোথাও বিদ্যুৎ থাকছে না 15 ঘন্টা পর্যন্ত। যদিও কর্তৃপক্ষের দাবি, বিকল্প ব্যবস্থায় সংকট নিরসনের চেষ্টা চলছে। হাভানায় আমাদের ভাসমান বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে চালু রয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে এবং আমাদের পরিষেবা বিভ্রাট কিছুটা কমবে বলে আশা করছি। বাসিন্দারা প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছে। বিদ্যুৎ ছাড়া বসবাস করা সহজ নয়। আমি এখনো গোসল করতে পারিনি। শুধু তাই না, বিদ্যুৎ বিভ্রাটের কারণে খাবারও খেতে পারিনি। বিদ্যুৎ না থাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কারখানায় উৎপাদন কমে যাওয়ায় দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, সন্ত্রাসে সহায়তা প্রদানকারী রাষ্ট্রের তালিকায় ফের অন্তর্ভুক্তি, রেমিটেন্স, বাণিজ্য ও পর্যটনে কড়াকড়ির কারণেও সংকট বাড়ছে কিউবায়। তবে দেশটির অন্ধকার দিনে আশার আলো দেখাচ্ছে চীন। বেইজিং এর সহায়তায় চলতি বছর 50টিরও বেশি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে হাভানা। এরই মধ্যে চালু হয়েছে 11টি, লক্ষ্য 1000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে পালিত হল নৌবাহিনীর নবীন সদস্যদের বার্ষিক রীতি হার্ড অন ক্লাইম্ব। এই কঠিন পরীক্ষা সম্পন্ন করার মাধ্যমে প্রথম বর্ষের ছাত্ররা নিজেদেরকে নৌবাহিনীর পরিপূর্ণ সদস্য হিসেবে দাবি করতে পারে। তেল মাখানো একটি 21 ফুট উঁচু গ্রানাইট স্তম্ভ, যার উপরে একটি ক্যাপ। একজনের কাঁধে আরেকজন ভর করে এই চরম পরীক্ষা পেরিয়ে একঝাঁক তরুণ ঘোষণা করল তারা আর নবীন নয়। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের নেভাল একাডেমির প্রথম বর্ষের ছাত্ররা বার্ষিক রীতি হার্ড অন ক্লাইম্ব সম্পন্ন করে পেল পরিপূর্ণ সদস্য হওয়ার মর্যাদা। রীতি অনুযায়ী নেভাল একাডেমির ঐতিহ্যবাহী হার্ডন মনুমেন্ট ঘিরে সকালে জড়ো হন শত শত প্লিপ বা প্রথম বর্ষের শিক্ষার্থী। 21 ফুট উচ্চতার এই গ্রানাইট স্তম্ভতে ঢেলে দেয়া হয় তেল। তারপর শুরু হয় এক শারীরিক ও মানসিক ধৈর্যের পরীক্ষা, যার লক্ষ্য থাকে স্তম্ভের মাথার ওপরের ক্যাপ বদলে দেয়া। এটা ক্লাসের অনেকের সঙ্গে পরিচিত হওয়ার দারুণ একটা সুযোগ। অনেক ছেলেকে আমি পায়ের নিচে পেয়েছি, আবার যখন আমি নিচে ছিলাম অনেকেই আমাকে পায়ের নিচে ফেলেছে। আজ অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা সম্ভবত সারা জীবনের বন্ধু হয়ে থাকবে। 1950 সাল থেকে চলে আসা এই হার্ড অন ক্লাইম্ব রীতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নবীনদের চরিত্র গঠনের প্রতীক হিসেবে ধরা হয়। এবারের 2028 ব্যাচ 2 ঘন্টা 27 মিনিটে শেষ করে এই হার্ড অন ক্লাইম্ব। নেভাল একাডেমির তথ্যানুযায়ী এর আগে সবচেয়ে বেশি সময় লেগেছিল 4 ঘন্টা 5 মিনিট, আর সবচেয়ে কম ছিল মাত্র 12 মিনিট। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে অস্ট্রেলিয়া। সারা বছর জুড়ে মেলা, কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের গান, নাটক, বই আর সংস্কৃতি। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত SM আমিনুল রুবেডের রিপোর্ট। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1 লাখেরও কিছুটা কম। একসময় বিনোদন বলতে ছিল স্থানীয় ফুটবল, পশ্চিমা কনসার্ট বা ভারত পাকিস্তান ঘরানার আয়োজন। কিন্তু সময় বদলেছে। এখন অস্ট্রেলিয়ার বড় বড় শহরে বাংলাদেশিদের নিজস্ব মেলা, নাটক, গান আর বই মেলা জমে ওঠে বছরের নানা সময়ে। ইংল্যান্ড, আমেরিকার পর অস্ট্রেলিয়াও পরিণত হয়েছে প্রবাসে বাঙালি সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্রে। সাধারণ কর্মী ভিসায় না এলেও শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি হিসাবে অস্ট্রেলিয়ায় পা রাখা অনেক বাংলাদেশিরা আজ স্থায়ী নাগরিক। তারা গড়ে তুলেছেন শক্তিশালী কমিউনিটি। প্রতি বছর শতাধিক ছোট বড় অনুষ্ঠান ঘিরে মুখর থাকে প্রবাস জীবন। বাংলাদেশ থেকে নিয়মিত আসেন জনপ্রিয় শিল্পীরা। শুধু প্রবাসী নয়, উপমহাদেশীয় ও মুসলিম দেশগুলোর মানুষজন, এমনকি স্থানীয় অস্ট্রেলিয়ানরাও অংশ নিচ্ছেন এসব আয়োজনে।
অস্ট্রেলিয়ায় সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশিদের আয়োজন হলো বৈশাখী মেলা। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড ও ক্যানবেরা সহ প্রায় প্রতিটি শহরে একাধিক বৈশাখী উৎসবের আয়োজন হয় জমকালো। বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা চলে এখানকার হলে। প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্ম ধীরে ধীরে আত্মস্থ করছে বাংলাদেশের মূলধারার সংস্কৃতি। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ব্রাজিলের রিও ডি জেনেরিওর জনপ্রিয় বাররা দা তিজুকা সৈকতের পানিতে দেখা গেছে বিশাল এক কালো দাগ। সমুদ্রের স্বাভাবিক রঙকে ছাপিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দূষণের এই ছবি। বিশেষজ্ঞরা বলছেন নগরায়ন আর শহরের বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির ফলেই এমন পরিস্থিতি। সাগরের নীল পানিতে হঠাৎ ছড়িয়ে পড়েছে ধোঁয়াশাচ্ছন্ন কালচে জলরাশি, যেন সমুদ্র নিজেই তার ক্ষোভ জানাচ্ছে শহরের প্রতি। রিও ডি জেনেরিওর বাররা দা তিজুকা সৈকতের কাছে এই দৃশ্য প্রথম ধরা পড়ে 14 মে বুধবার। পরিবেশবিদদের মতে এই দাগ শহরের অপরিকল্পিত সম্প্রসারণের ফল। স্থানীয় জেলেরা বলেন, আগে যেখানে ছিল নানা প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ভূমি, এখন সেখানে ভেসে উঠছে মৃত কাঁকড়া। মৎস্যজীবীদের মতে এখন আর সেই মাছের আনাগোনা নেই। জলাধারে অক্সিজেনের অভাব এবং অতিরিক্ত শৈবাল বৃদ্ধির কারণে এই প্রাণীগুলো টিকে থাকতে পারছে না বলেও জানান তারা। এখন আর সেই মাছের আনাগোনা নেই, পানি দূষিত, অক্সিজেন নেই, ফলে সব প্রাণ মরে যাচ্ছে। এই পানি ও শৈবালের কারণে কাঁকড়াগুলো মরছে, তারা টিকতে পারছে না। প্রাথমিক বিশ্লেষণে কর্তৃপক্ষ বলছে এই পানিতে গোসল করলে আপাতত সরাসরি কোনো ঝুঁকি নেই, তবে স্থানীয় জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের ওপর এর প্রভাব যে ভয়াবহ সেটি স্পষ্ট হয়ে উঠেছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নাকবা দিবসে গাজা ইতিহাসের পুনরাবৃত্তি ইসরায়েলের। একদিনে নিহত 143 ফিলিস্তিনি, বেশিরভাগই নারী ও শিশু। উপত্যকা দখলে নিয়ে মুক্ত অঞ্চল গড়তে চান ট্রাম্প। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল 2 দিন। নয়াদিল্লির সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব শাহবাজের। সন্ত্রাসবাদ ইস্যু ছাড়া কোনো বৈঠক নয়, মন্তব্য জয়শঙ্করের। এবং যুদ্ধ বন্ধে তুরস্কে রাশিয়া ইউক্রেন আলোচনা আজ। যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক থেকে অগ্রগতির সম্ভাবনা কম বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।